ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 262তম পর্ব, আগস্ট মাস, চতুর্থ রবিবার। নিবেদিতা এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, তার প্রভাব, তার প্রক্রিয়া, ভারতবাসী এবং স্বাধীন ভারত। নিবেদিতা গিরিজাশঙ্কর রায়চৌধুরী ভগিনী নিবেদিতা ও বাংলার বিপ্লব বলে অসাধারণ কিছু তথ্য আমাদের সামনে দিয়ে গেছেন তার ওই বইটিতে। নিবেদিতা ব্রিটিশ সাম্রাজ্যে বসবাস করা, শিক্ষা দীক্ষা পাওয়া, লন্ডনে বড় হওয়া, আর সেই দেশটার বিরুদ্ধেই ভারতবর্ষের হয়ে ভারতবাসীকে উদ্বুদ্ধ করা, এটা যেমন ব্রিটিশের কাছে তাদের প্রতি একটা চরম শত্রুতা, অপর দিক দিয়ে ভারতবাসীর কাছে পরাধীনতার শৃঙ্খল মোচনে একটা মনোবল বাড়িয়ে দেয়া। রোমারোলা বিদেশি একজন দার্শনিক, ফরাসি দার্শনিক, দ্য ক্রিস্তভ বলে একটি অসাধারণ বই রচনা করে তিনি নোবেল পেয়েছিলেন 1915 খ্রিস্টাব্দে। এই রোমারোলা স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার সময় কালটিকে তিনি বলছেন যে একটা ঘুমন্ত জাতিকে পাশ্চাত্য জয় করে বিবেকানন্দ যেন জাগিয়ে দিলেন ফিরে এসে। তার পাশ্চাত্য থেকে এদেশে ফেরা আসলে একটা জাতির নিজস্ব শক্তি এবং নিজস্ব আত্মবিশ্বাস, আত্মবলয় এবং আত্মপ্রত্যয় বাড়িয়ে দেয়া। এটা নিবেদিতার যেন স্বামী বিবেকানন্দের কাছ থেকে তিনি অনুভব করেছিলেন, তার কাছে থেকে তিল তিল করে। কোনো কিছু নেগেটিভ বলে হতে পারে না, সবই করা যায়, সম্ভব, যদি মনের সেই শক্তি, জোর, মনোবল যাকে বলে, সেটা যদি আমরা ঠিক ঠিক অ্যাপ্লাই করি। নিবেদিতা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে একটা ভীষণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা ইতিহাসের সন্ধান করে, যারা ইতিহাস পড়ে, যারা ইতিহাসের মধ্য দিয়ে একটু পেছন ফিরে তাকাবার চেষ্টা করে এই জাতির, এই দেশের, সেখানে দেখা যাবে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে ভূমিকা গ্রহণ করেছিল, তাদের 1885 খ্রিস্টাব্দে সুরেন ব্যানার্জির এই কংগ্রেস দল মাথা উঁচু করে যখন আবির্ভাব ঘটল, ভারতবর্ষের চরিত্র যা হয়, 90 দশকে ভারতীয়রা অনেকেই কংগ্রেসে নাম নথিভুক্ত করে। নিবেদিতা গোখলে যখন 1905 খ্রিস্টাব্দে এদেশের জাতীয় কংগ্রেসের সভাপতি, নিবেদিতা তাকে চিঠি লিখলেন, গোখলেজি শিক্ষিত
গ্র্যাজুয়েট ছেলেদের কংগ্রেসের ধরে ধরে মেম্বার করুন। আন্দোলন করতে গেলে বা ব্রিটিশদের এদেশ থেকে তাড়াতে গেলে তাদের ভারতীয়দের নিজস্ব শক্তিতে বলীয়ান হয়ে মনোবলটা সঠিক থাকতে হবে। গোখলে নিবেদিতাকে খুব রেসপেক্ট করতেন, নিবেদিতাকে খুব ভালোবাসতেন, কারণ নিবেদিতা আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী সিনফিন দলের সাথে যোগ এবং তার মামা দাদু হ্যামিল্টনের সাথে তার যে জাতীয়তাবোধের সন্ধান, কপেটকিনের মতো মানুষের এবং অন্যান্য যারা স্বাধীনতা বিপ্লবের বই রচনা করেছেন সেসব বই নিজের কাছে রাখতেন। নিবেদিতা ব্রিটিশের বিরুদ্ধে তার সংগ্রাম সেটা প্রথমের দিকে ব্রিটিশবাসী বা ভারতবর্ষের শাসক ব্রিটিশরা জানতে পারেনি। তাই বন্ধুবান্ধব মহলেই নিবেদিতা ম্যাক্সিমাম সময় ভেতরে ভেতরে সব খবর নিয়ে সেগুলো বিপ্লবীদের বা স্বদেশী যারা করছেন তাদেরকে জানিয়ে দিতেন, তাদের লুকিয়ে পড়তে যাতে ধরা না পড়ে। তাদের কি পরিকল্পনা, ব্রিটিশরা কবে কোন দিকটা রেড করবে সেগুলো নিবেদিতা জানিয়ে দিতেন। সেখানকার বিপ্লবীরা ছড়িয়ে পড়তেন, কেউ তাদের ধরতে পারত না। আগের দিনে বলেছিলাম কর্নেলিয়া সরাবাজি নিবেদিতার পেছনে গোয়েন্দার কাজ করতেন। নিবেদিতা ভারতবর্ষের মানুষের কাছে পাশে থেকে জাতীয়তাবোধ জাগ্রত করা, তার যে বিভিন্ন বই রয়েছে, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফে এবং সিভিক্স আইডিয়ালস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিটি, এই দুটো বই নিবেদিতাকে আমাদের চিনতে খুব সাহায্য করে। রিজেল নেম, যিনি তার বান্ধবীর ভূমিকায় ছিলেন এবং জীবনী রচনা করেছিলেন ফরাসি ভাষায়। নিবেদিতার জীবন চরিত্রে তিনি লিখেছেন যে রবীন্দ্রনাথ নিবেদিতাকে বলেছিলেন, তোমার বিশ্বাস আছে, শক্তি আছে, তুমি হিংসাত্মক বিপ্লবের কথা বলতে পারো, কিন্তু তোমার চারিদিকে যে যুবক দল এসে জুটেছে তাদের বিশ্বাসও নেই, শক্তিও নেই। রামানন্দ চট্টোপাধ্যায় তার মডার্ন রিভিউ পত্রিকা পরিচালনে 1909 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর থেকে 1911 সালের এপ্রিল পর্যন্ত এই 22 মাস কাল নিবেদিতার অনেক সাহায্য পেয়েছেন। তিনি নিবেদিতার ঘনিষ্ঠ সম্পর্কে এসেছিলেন। তার সম্পর্কে রামানন্দবাবু লিখেছেন, তিনি সকল অবস্থাতেই অহিংসার পক্ষপাতী ছিলেন না। প্রয়োজন বিশেষ বা স্থান বিশেষে বল প্রয়োগ ও যুদ্ধ তিনি আবশ্যক মনে করতেন। সেই জন্যই বোধহয় নেতাজি সুভাষচন্দ্র বোস নিবেদিতাকে শ্রদ্ধা করতেন, তার জীবন থেকে অনেক কিছু গ্রহণ করেছেন এবং তাদের দুজনের অনেক মিল আছে। স্বামী বিবেকানন্দের যে আদর্শ বিশ্বাস ভারতবর্ষের প্রতি, সেটার বাস্তবায়ন ঘটাবার জন্য যে দুজন সামনে আমরা পাই, তার মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বোস এবং নিবেদিতা। আসলে নিবেদিতা এ দেশটাকে তার নিজের দেশের মতো ভাবতেন এবং লালা লাজপত রায় তার আত্মজীবনীতে লিখেছেন যে একদিন গোখলে তাকে নিবেদিতার নিকটে নিয়ে যান। নিবেদিতা লাজপত রায়কে গাড়িতে তুলে র্যাডক্লিফ সাহেবের কাছে যাবার পথে এমন সব কথা বলেন যা অবিস্মরণীয়। শি ওয়াজ এ গ্রেট
hater of British Raj and great lover of Indians. In politics, she stood for the principles for which Mazzini stood. লালা রাজপথ রায় নিজে ম্যাথসনির একখানা জীবনী লিখেছিলেন। সুতরাং তিনি ভালো রকমই জানতেন ওই শব্দগুলোর মানে কি। আসলে নিবেদিতা বিপ্লবে আস্থাশীল হলেও নিয়মতান্ত্রিক আন্দোলনকে এড়িয়ে চলতেন না। শ্রী অরবিন্দ একদিন যেমন বিপ্লব প্রচার করতেন, অন্যদিকে আবার 1905 থেকে 1907 সাল পর্যন্ত কংগ্রেসে নরমপন্থীদের এবং গরমপন্থীদের প্রাধান্য স্থাপনে প্রয়াসী ছিলেন। নিবেদিতার মধ্যে কতকটা সেই রকম ভাব দেখতে পাওয়া যায়। 1905 সালে আমরা দেখব যখন কাশীতে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, তখন ভারতবর্ষের চিরাচরিত যে নিয়ম, যেটি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলাম, যে কোনোদিন একভাবে কেউ কাউকে মেনে নিতে পারতো না। 5 জন একসাথে জুটে আলোচনায় বসবেন, সেই পর্যন্তই। তারপর ডিসিশন নেওয়ার সময় একে অপরের বিরুদ্ধাচরণ করবেন। নিবেদিতা সেটা বুঝতে পারতেন এবং এই চরমপন্থী নরমপন্থী যে আবির্ভাব, সশস্ত্র বিপ্লব করে স্বাধীনতা আনা, আর গান্ধীজির কথা অনুযায়ী অহিংসা আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের মাধ্যমে নরমপন্থীদের যে চিন্তাভাবনা, ব্রিটিশকে ভারতীয়দের সহনশীলতা, অসহযোগ, এসবগুলো দেখিয়ে সিম্প্যাথি তৈরি করে ব্রিটিশদের বাধ্য করা ভারতবর্ষ ছাড়া। আবার একদল যারা লাল পাল, বিপিন পাল, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, এরা ওই ফর্মুলায় বিশ্বাস শ্রদ্ধা থাকলেও তারা অতখানি সহনশীল হতে চাইছিলেন না। মারো ব্রিটিশদের তাড়াও, এদেশ থেকে আমরা ঝাঁপিয়ে পড়ি ব্রিটিশদের বিরুদ্ধে। রক্তক্ষয়ী যুদ্ধে ভারতবর্ষকে স্বাধীন করতে তারা এতটুকু দ্বিধাবোধ করেননি। দুদলের মধ্যে মাঝে মধ্যেই সংঘাত হতো, নরমপন্থী চরমপন্থী। নিবেদিতা মায়ের মতো এই সন্তানদের নিয়ে আবার মিলিয়ে দিতেন, এক করে দিতেন। নিবেদিতা 1904 খ্রিস্টাব্দে 1 ডিসেম্বর ভারতবর্ষের ওই দধিচি মুনির আত্মত্যাগকে সামনে রেখে বজ্রটিকে ব্রিটিশদের যেন জাতীয়তা বোধের এক সঞ্চারকারী শক্তির মতো সিম্বল তৈরি করে দিলেন। আমরা জানি দধিচি মুনির আত্মত্যাগে ইতিহাস রয়েছে। ব্রিটিশদের শুধু নয়, এদেশের দেবতাদের তাদের ওই স্বর্গপুরী অস্তিত্ব লোপাট হতে চলেছিল অশুদ্ধের অত্যাচারে। দেবতারা সব পারে, কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারছিল না। যেন ওষুধদের নিধন করে, বিশেষ করে ভারতবর্ষের বিশ্বাসে পুরাণের যে বিবরণ রয়েছে, সেখানে বৃত্তাসুর বলে একজন বিখ্যাত অসুর, স্বর্গকে প্রায় অধিগ্রহণ বললে ভুল হবে, স্বর্গকে দখল করার একবারে চরম জায়গায় পৌঁছে গেছিলেন। স্বর্গের দেবতারা ভয় পেয়ে তারা ত্রাহি রব কোথায় লুকাবে খুঁজে পাচ্ছিল না। দেবতাদের বিশ্বাস
একটা শক্তি, একটা মুনি সারা জীবন যিনি তপস্যা করে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করেছে দেবতাদিকে স্মরণ করতে করতেই, সেরকম নিষ্ঠাশীল পবিত্র শরীর যদি নিজের জীবনটা দান করে দিয়ে তার অস্থির মাধ্যমে বিশ্বকর্মাকে দিয়ে একটা অস্ত্র বানানো যায়, সেই অস্ত্র ওই বৃত্তাসুরকে বধ করার পক্ষে যথেষ্ট উপযুক্ত হবে। এহেন শরীর তখনকার দিনে দধীচি মুনি সন্তান বা স্ত্রীকেও তিনি বিসর্জন দিলেন দেবতাদের প্রয়োজনে। স্বর্গকে বাঁচাবার জন্য দধীচির মৃত্যু, তার অস্থি দিয়ে বিশ্বকর্মার দ্বারা সেই বিখ্যাত অস্ত্র বজ্র তৈরি, সেই বজ্রের দ্বারা বৃত্তাসুরকে বধ, স্বর্গরাজ্য সংরক্ষিত করা। নিবেদিতা সেই ইতিহাস জানা ছিল। নিবেদিতা তাই ওই বজ্র চিহ্নটিকে ভারতবর্ষের জাতীয় আদর্শ, জাতীয় সিম্বল হিসাবে তিনি 1 ডিসেম্বর 1904 খ্রিস্টাব্দে বজ্রকে জাতীয় চিহ্নরূপে প্রকাশ করলেন। 1905 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি নিবেদিতা বিশ্বাস করতেন ভারতবর্ষ স্বাধীন একদিন হবেই, তার জন্য একটা ভারতবর্ষের জাতীয় পতাকা তৈরি করতে হবে। নিজে তার একটা রূপরেখা তৈরি করলেন 8ই ফেব্রুয়ারি 1905 খ্রিস্টাব্দে। আমরা ইতিহাসে পড়ি 1907 খ্রিস্টাব্দের 22শে আগস্ট মাদাম কামা ভারতবর্ষের জাতীয় পতাকার প্রথম রূপকার। যদিও তিনি যেটি করেছিলেন সেটা পারমুটেশন কম্বিনেশন করে পিনাগলি এবং গান্ধীজি এবং অন্যান্য অনেকেই এই বর্তমান জাতীয় পতাকাটি, যেটি 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের লালকেল্লায় উড্ডীয়মান হয়েছিল, সেটি 1946-47 সালেই এই রূপরেখাতে পৌঁছায় বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন পরে। কিন্তু মাদাম কামা যেমন ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে বিপ্লবের একটা চেহারা প্রদর্শিত হয় তার দ্বারা, এবং ভারতবর্ষের স্বাধীনতার পরে জাতীয় পতাকা নিয়ে এসে একটা রূপরেখা তৈরি করে দিয়েছিলেন 22শে আগস্ট 1907 খ্রিস্টাব্দে। কিন্তু নিবেদিতা তার অনেক আগেই 1905 খ্রিস্টাব্দে আরও 2 বছর আগে 8ই ফেব্রুয়ারি ভারতবর্ষের জাতীয় পতাকার একটা রূপরেখা তৈরি করেন। সেটা 1906 খ্রিস্টাব্দের কলকাতাতে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়, দাদাভাই নারৌগি কংগ্রেসের তখন সভাপতি, কলকাতা কংগ্রেসে তিনি সেই জাতীয় পতাকা রূপরেখাটি তুলে ধরেন। সেটা ভারী সুন্দর ডিজাইনটি ছিল, একটা রক্তিম কালারের পুরো ওই জাতীয় পতাকার রঙটি তৈরি করেছিলেন। এই রক্তিম কালারটি হচ্ছে ভারতবর্ষের মানুষের বিজয়ের প্রতীক, আর তার চতুর্দিকে হলুদ কালার, ভারী সুন্দর ডিজাইন করা, বর্ডারটা হলুদ কালার দিয়ে, এটি বিজয়ের প্রতীক। প্রথমে রক্তিম কালারটি হচ্ছে সংগ্রামের প্রতীক, আর চতুর্দিকে বর্ডারটি, হলুদের বর্ডারটি হচ্ছে বিজয়ের প্রতীক। বিজয় দিয়ে ঘিরে রাখা ভারতবর্ষের জাতীয় বিপ্লবের সংগ্রাম তথা কষ্ট তথা বিপ্লবের যে বিশালতা, বিপ্লবের যে যুব সমাজের আত্মত্যাগের রক্তক্ষরণের ইতিহাস, সেটাকে বিজয়ের জাল দিয়ে মুড়ে ফেলা, বিজয়ের রেখা দিয়ে বিজয়ের
একটা চতুর্দিকে বলয় তৈরি করে দেয়া, এটি নিবেদিতা তৈরি করেছিলেন এবং তার মাঝে ওই তার সর্বোচ্চ ত্যাগের প্রতীক বজ্র চিহ্নটি এবং তার মাঝে লেখা রয়েছে বন্দে মাতরম। এই বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের বিখ্যাত যে গান রচনা করেছিলেন, ব্রিটিশরা এটাকে ব্যান করে দিয়েছিল। এটাকে তারা ঘোষণা করে দিয়েছিলেন, এটাকে যারা গ্রহণ করবে বা যদি উচ্চারিত হয়, যারা করবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এটাকে যখন ব্যান করা হয়, সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা, নিবেদিতা তার স্কুলে এই বন্দে মাতরমকে প্রতিদিন প্রেয়ারের মধ্যে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের কথাগুলি তাদের মধ্যে প্রাণ সঞ্চার করে দিত। এই প্রার্থনার মধ্যে নিবেদিতা সে কাজটি করেছিলেন। 1909 খ্রিস্টাব্দে যখন জানুয়ারি মাসের 9 তারিখে অশ্বিনী দত্ত কংগ্রেসের বিখ্যাত ভক্তিযোগ প্রণেতা এবং বিপ্লবীদের মধ্যে অন্যতম, তাকে আন্দামান থেকে তখন মুক্তি দেয়, তাও নিবেদিতা সেগুলি তার পেছনে অনেক ভূমিকা ছিল। তার বন্ধু বান্ধবদের মধ্যে অনুরোধ আবেদন জানিয়ে ওদিকে মুক্ত করা। একদল যুবক যখন মুক্তি পেল, সেই অশ্বিনী দত্ত সহ যারা কলকাতায় ফিরছেন, নিবেদিতা তার স্কুলে দুদিকে গেটের সামনে কলসযুক্ত আম্রপল্লবযুক্ত ঘট স্থাপন করে তিনি তাদেরকে বরণ করছেন। তারা দেশে ফিরেছে, তাদের উদ্দেশ্যে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, আনন্দের হাট বসিয়ে দিচ্ছেন তার স্কুল প্রাঙ্গণে। নিবেদিতা ভারতবর্ষের জাতীয়তাবোধ, স্বাধীনতা সংগ্রামীরা এবং জাতীয় ভাষায় ইংরেজিতে যে সমস্ত তৎকালীন কলকাতা থেকে পত্রিকাগুলি বেরোতো, রামানন্দ চট্টোপাধ্যায়ের মডার্ন রিভিউ, প্রবাসী, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যা, ঋষি অরবিন্দের কর্মযোগিন, ধর্ম, আর্য, বিপিন পালের বন্দে মাতরম, পৃথ্বীশ রায়ের ইন্ডিয়ার বিপিন পাল এবং পৃথ্বীশ রায়ের দুটি পত্রিকা, নিউ ইন্ডিয়া, নিউ ওয়ার্ল্ড, নিবেদিতা এই সমস্ত পত্রিকাগুলিতে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা যুব সমাজকে এই পত্রিকাগুলি প্রমাণ করে দেয় নিবেদিতার অবদানটা কতখানি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে। এবং গুপ্তভাবে বৈঠক করা, বিভিন্ন বিপ্লবীদের পাশে থাকা, পরামর্শ দেয়া, বুঝে শুনে ভারতবাসীদের তিনি যেন শিক্ষয়িত্রীর ভূমিকায় অবতীর্ণ ছিলেন, তার প্রমাণ আমরা দেখব। একজন সাউথ ইন্ডিয়ান কবি, তামিল কবি, তার নাম সুব্রমণ্যম ভারতী, তাকে বিপ্লবের কবি বলা হয় পরবর্তীকালে। অনেক কবিতার বই রচনা করেছেন। তার দুটি নিবেদিতার সাথে আলোচনার কয়েকটি কথা ভীষণ উল্লেখযোগ্য। 1906 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশন শেষে তিনি নিবেদিতার বাড়িতে গিয়েছিলেন 16-17 নম্বর বোসপাড়া। সেখানে গিয়ে নিবেদিতার সাথে আলাপ করে জানতে চাইছিলেন একজন ব্রিটিশ হয়ে মানুষের সেবায় ভারতবর্ষের কীভাবে দিন যাপন করছেন, তার সাথে আলাপ করতে গেছেন। প্রথম কথাই ঝটকা খেলেন
সুব্রহ্মণ্য ভারতী কেন ওয়াইফকে নিয়ে এই জাতীয়তাবোধে বিবাহিত হয়েও দেশবাসীর সামনে তার নিজের শক্তিটাকে প্রয়োগ করছেন না। সুব্রহ্মণ্য ভারতী বলেছিলেন যে ভারতবর্ষের মেয়েরা আসতে চায় না। নিবেদিতা বলেন, আসতে চায় না, না তোমরা আনতে চাও না। একসাথে একভাবে একযোগে বিবাহিত হয়ে যখন জীবনযাপন করছো, সংসার যাত্রায় রয়েছ, তখন একভাবে দেশের জন্য কেন একসাথে লড়তে পারবে না? সুব্রহ্মণ্য ভারতী বলেছেন, এর পরের বার থেকে নিশ্চয়ই আমি এই শিক্ষা রাখব। তার দীক্ষা দুটো উপন্যাস, একটা হচ্ছে জন্মভূমি আর একটা হচ্ছে গীতমঙ্গলম। এই দুটো বই তিনি নিবেদিতার নামে উৎসর্গ করেছিলেন এই বিপ্লবী কবি। সেখানে লিখছেন তিনি, বিবেকানন্দের মানস কন্যা দেবী নিবেদিতা তিনি আমার মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করে দিয়েছেন। লিখছেন, শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের মধ্যে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস জগিয়ে দিয়ে তাকে তার সমস্ত শক্তি শ্রীকৃষ্ণ যেমন সঞ্চয় করে দিয়েছিলেন, সেই রকম নিবেদিতাও আমার মধ্যে আত্মবিশ্বাস, আত্মশক্তি, আত্মপ্রত্যয়, জাতীয়তাবোধ জাগিয়ে দিয়েছেন। আর একটাতে লিখছেন তিনি, দেশের সেবা করা আত্মত্যাগের ইতিহাসে আমার জীবনে দেশ সেবা, দেশের মানুষের পাশে থাকা, এগুলো নিবেদিতার কাছ থেকে আমার পাওয়া। তার প্রতি আমার এই উপন্যাস উৎসর্গীকৃত হলো। ভূমিকাতে সুব্রহ্মণ্য ভারতী আমার জীবনের শিক্ষয়িত্রী নিবেদিতা বলে উল্লেখ করেছেন। নিবেদিতার ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আর নিবেদিতার জীবন একটু দূরত্বে নাই, দুটোই যেন প্রাসঙ্গিক, সমান প্রাসঙ্গিক এবং সমানভাবে যুব সমাজের কাছে ইনকারনেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটির রূপরেখায় পরিণত হয়েছিল। সমস্ত বিপ্লবীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করতেন, তারা নিবেদিতাকে গ্রহণ করেছেন। তাদের নিজের জীবনে বিবেকানন্দের আদর্শেরই যেন পরাকাষ্ঠা রূপে নিবেদিতাকে দেখতে পেয়েছেন। তাই ব্রিটিশ শিক্ষায় শিক্ষিতা এই মহিলা কোন অবসরে যে ভারতবর্ষের মানুষের জাতীয়তাবোধের সঞ্চারকারী রূপে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছিলেন, সেটা আজকের ইতিহাস, আজকের সাহিত্য বারবার বলে ঠিকই, কিন্তু তখনকার দিনে ব্রিটিশদের সামনে নিবেদিতার আসল স্বরূপটা প্রকাশ পেয়ে ইংলিশম্যান বলে পত্রিকাতে নিবেদিতাকে দ্য ট্রেটার শব্দটি ব্যবহার করে দেশদ্রোহী আখ্যা দিয়েছিল। যখন সকলে জানাজানি হয়ে গেছিল যে এই সাদা চামড়ার মহিলাটি এদেশের নেটিভদের সমস্তভাবে সাহায্য করে চলেছে, ব্রিটিশ বিরোধী চিন্তায় মগ্ন, এটা নিবেদিতা মাথা পেতে নিয়েছিলেন। ভয়ে দেশ ছেড়েছেন, আবার ফিরে এসেছেন, এসে এদেশের সেবায় আত্মনিয়োগ করে বিপ্লবীদের পাশে থেকে
দেশকে স্বাধীনতার মন্ত্র দিয়েছেন। তাই নিবেদিতা আর ভারতবর্ষের স্বাধীনতা, আগস্ট মাস, বিপ্লব চিরপ্রাসঙ্গিক। আমি প্রতি বছর আগস্ট মাসে রামকৃষ্ণ মিশনের সমস্ত সেন্টারগুলিতে যে লেকচার দিই, সেখানে স্বাধীনতার ইতিহাসে নিবেদিতার প্রভাবটিকে আলোচনা করার খুব চেষ্টা করি। আজ নিবেদিতার ভারতবর্ষের 262তম পর্ব এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।